আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর বাণিজ্যিক শাখা এবং কমার্স আর্টসের বিজ্ঞান মানবিক শাখার বিজ্ঞান একটি ক্লাস নেব। তোমরা অবশ্যই দেখেছ গত বিজ্ঞান বইয়ের আমরা পলিমার সম্পর্কে আলোচনা করেছি। 3টা ক্লাস বা 4টা ক্লাস নেওয়া হয়েছে। ওই ক্লাসটা কমপ্লিট হলো। এখন নতুন একটা অধ্যায় আজকে পড়াবো, দশম অধ্যায়। দশম অধ্যায় যেহেতু পড়াবো, আগে নোটিশ হয় নাই, সুতরাং তোমরা একটু দশম অধ্যায়টা খোলো, বইটা একটু দেখো, বইটা হাতে নাও। আর যারা লাইভ ক্লাসে আসো তারা অন্যদেরকে একটু শেয়ার করে দাও, আর ক্লাসটা যেন সবাই দেখতে পারে। আর যদি সাউন্ড অথবা পিকচার বা লেখা দেখা যাচ্ছে কিনা সেটা একটু শিওর হয়ে মেসেজ দাও। আর তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে এসো বলকে জানি। আচ্ছা, বল কি? যেমন আমি যদি এই কলমটাকে স্থির রাখি আর যদি বল কোনো ধাক্কা দিই তখন এটাকে ধাক্কা বলি, আর যদি টান দিই টান বলি। আমরা ধাক্কা টান সম্পর্কে জানি, যে আমরা একটা বস্তুকে ধাক্কা দিলাম এটা বুঝি, আবার একটা বস্তুকে টান টেনে নিয়ে আসলাম কাছে, ওইটা সম্পর্কে আমরা জানি। সুতরাং এই টান এবং ধাক্কা যদি দেওয়ার প্রয়োজন অনুভব করি তখন যা করতে হয় সেটাই হচ্ছে বল। সুতরাং বল হচ্ছে অবস্থার পরিবর্তন করার জন্য কোনো বস্তুকে যা প্রয়োগ করতে হয় সেটাই হচ্ছে বল। তাই বল সম্পর্কে বিজ্ঞানী নিউটন অনেকগুলো 3টা সূত্র দিয়েছে। তোমরা জানো যে নিউটনের 3টা সূত্র বলের সম্পর্কে আছে। এই বলের সাথে ভর, জড়তা এবং ত্বরণ বা গতির 3টা-4টা সম্পর্ক আছে 3টা সূত্রের। যে নিউটনের 3টা সূত্রের মধ্যে সম্পর্কটা কী? বল, ভর, জড়তা এবং গতি, এই 4টা তথ্য আমাদের জানতে হবে। বল কি? যদি প্রথমে আমি বল বলি, আমরা যে ধাক্কা বা টান বলি সেটা হচ্ছে বল, যা প্রয়োগ করে অবস্থার পরিবর্তন করি। স্থির বস্তুকে যদি সংখ্যাটা এভাবে লিখি, স্থির বস্তুর উপর বা গতিশীল বস্তুর উপর যা প্রয়োগ করে স্থির বস্তুর অবস্থান পরিবর্তন করে বস্তুর অবস্থান পরিবর্তন করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে, অথবা গতিশীল বস্তুর গতি পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। আমি আবার যদি বলি, একটা স্থির বস্তু আছে, মনে করো আমার হাতে একটা স্কেল আছে স্থির, এটা যদি আমি বল প্রয়োগ করছি, যদি আমার শক্তি বেশি হয় তো অবশ্যই তার অবস্থান পরিবর্তন হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। আর যদি বস্তুটাকে না আমি বল প্রয়োগ না, যদি বোর্ডটাকে বল প্রয়োগ করি, দেখা বোর্ডটা কি স্থান পরিবর্তন হবে না। এটাই বলছে করতে চায়, অবস্থান করার জন্য আমি যা প্রয়োগ করলাম কিন্তু সেটা অবস্থান পরিবর্তন নাও হতে পারে। এটাই বলা হয়েছে স্থির বস্তুর উপর বা গতিশীল বস্তুর উপর। একটা গতিশীল বস্তু, মনে করো ট্রাক যাচ্ছে তোমার সামনে দিয়ে, হঠাৎ করে তুমি তাকে ধাক্কা দিছ, তোমার ধাক্কা ট্রাকে কি গতি পরিবর্তন হবে না, সেটা হলো করতে চাওয়া। আর যদি একটা সাইকেল তুমি যদি ধাক্কা দাও তা গতির পরিবর্তন হবে, সেটা হচ্ছে গতির পরিবর্তন করে। সুতরাং স্থির বস্তুর উপর হতে পারে, গতিশীল বস্তুর উপর হতে পারে। এই বলটা কি স্থির বস্তুর উপর হতে পারে, গতিশীল বস্তুর উপরও যা প্রয়োগ করে। এই যা শব্দটি হচ্ছে বল, এই যা শব্দটি কি বল।
যা প্রয়োগ করে স্থির বস্তুর অবস্থার পরিবর্তন করে বা করতে চায়। আমরা স্থির বস্তুর অবস্থান পরিবর্তন করতেও পারি, নাও করতে পারি। আবার অথবা গতিশীল বস্তুর পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। বল কে এফ দ্বারা প্রকাশ করা হয়, এটা একটু জানতে হবে। প্রকাশ করা হয়। বলের একক কি? বল, বলের একক নিউটন, এটা জেনে নাও যে বলের একক নিউটন। এন, ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। বল একটা দিক রাশি, বল একটা দিক রাশি। সুতরাং আমরা বল সম্পর্কে জেনেছি। এরপরে আসো ভর। ভরটা কি? পদার্থের মোট পরিমাণটাকেই ভর বলা হয়। ভর পদার্থের মোট পরিমাণ। পদার্থের, তোমরা অবশ্যই খাতা কলমে নোট সংজ্ঞাগুলি লিখো, বইয়ে সেভাবে সুন্দর করে সংজ্ঞা নেই, কিন্তু থাকতেও পারে। পদার্থের মোট পরিমাণকে ভর বলে। এখন ওজন আর ভর কিন্তু এক না, ভরকে এম দ্বারা প্রকাশ করে। ভরকে এম, ক্যাপিটাল এম অথবা স্মল এম দিতে পারো, দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? সুতরাং আমরা ভর বলতে কি বললাম? পদার্থের মোট পরিমাণ হচ্ছে ভর। এরপরে আমরা গতি সম্পর্কে জানবো, যে গতি তো আমরা বল প্রয়োগ করলে অবস্থার যে পরিবর্তন হয় সেটি হচ্ছে গতি। আর জড়তা সম্পর্কে আমি পরে আলোচনা করতেছি। আশা করি তোমরা সংজ্ঞা দুটো লিখেছ। এরপরে আসো আমরা এই যে বল, ভর এবং জড়তা, গতি সম্পর্কে নিউটন যে সূত্র আবিষ্কার করে তার প্রথম সূত্রটা জেনে নিই। গতির, এটাকে গতির সূত্র বলা হয়। গতি সম্পর্কে নিউটনের 3টি সূত্র আছে। গতির সম্পর্কে নিউটনের 3টি সূত্র, নিউটনের 3টি সূত্র আছে। কয়টি সূত্র? 3টি সূত্র। কি কি? 1 নাম্বার হচ্ছে বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয়। আমি সহজভাবে বলি, এই যে বিল্ডিংটা মনে হচ্ছে একেবারে স্থির, তাই না? অথবা এই বোর্ডটা স্থির, এই বিল্ডিংটা স্থির, কিন্তু অন্য গ্রহ থেকে যদি আমি দেখি এই বিল্ডিংটা কিন্তু স্থির না, গতিশীল। অথবা আমার সামনে যে টেবিল আছে বা ক্যামেরা আছে সবই স্থির। এই স্থির বস্তুকে যদি আমি বল প্রয়োগ না করি, চিরদিন এই জায়গায় থাকবে, স্থির থাকবে, গতিশীল থাকবে না। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। আর গতিশীল বস্তুকে যদি গতিশীল বস্তুকে যদি সমবেগে চলতে থাকবে, যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। যেমন পৃথিবী, আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে সমবেগে চলে। ক্লিয়ার? বাইরে থেকে বল প্রয়োগ যদি না করা হয়, প্রত্যেকটা বস্তুই, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। তার সূত্রটা লিখি। 1 নম্বর সূত্রটা হচ্ছে বাইরের থেকে বল, মানে তৃতীয় পক্ষ যদি না থাকে, বাইরে থেকে বল মানে কি? তৃতীয় পক্ষ। বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে, সমবেগে চলতে থাকবে। সুতরাং এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এখন প্রথম সূত্রের ভিতরে আরেকটা তথ্য পাওয়া যায়, সেটা আমি এখন বলবো। সেটা হচ্ছে জড়তা।
যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, যদি এটা স্থির বস্তু স্থির থাকে, সেটি তো জড়তা। আমরা তো জড়তা সম্পর্কে এটা জানি, যার প্রাণ নেই সেটাই জড়বস্তু। জড়বস্তুর যে ধর্ম সেটাই জড়তা, জড়বস্তুর যে ধর্ম সেটাই জড়তা। সুতরাং এই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তার সংজ্ঞা বলতে পারি। জড়তা যে বাইরে থেকে যদি বল প্রয়োগ না করে স্থির বস্তুর চিরকাল স্থির থাকার যে প্রবণতা, গতিশীল বস্তুর চিরকাল সমবেগে চলার যে প্রবণতা বা ধর্ম, এই ধর্মটাই হচ্ছে জড়তা। সুতরাং এই সূত্রের ভিতরে শুধু ধর্ম বা প্রবণতা শব্দটা ব্যবহার করলেই আমরা জড়তার সম্পর্কে পাবো। জড়তা কি ক্লিয়ার? জড়তা হচ্ছে অবস্থা যদি পরিবর্তন না হয়, আমরা যে জড় বস্তু বলি, যার প্রাণ নেই, তার যে ধর্ম সেটা হচ্ছে জড়তা। বস্তু স্থির থাকলে স্থির থাকতে চাওয়ার, অর্থাৎ গতিশীল থাকলে গতিশীল থাকতে চাওয়ার। আমি সংজ্ঞাটা একটু লিখে দিই, বাইরে থেকে বল প্রয়োগ করে না লিখে আর একটু সুন্দর করে লিখি। বস্তুর স্থির স্থির থাকলে তা স্থির থাকার যে প্রবণতা, স্থির থাকার যে প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল বস্তুর গতিতে সমবেগে গতিতে থাকার যে প্রবণতা, গতিতে থাকার যে প্রবণতা। তবে এখানে বাইরে থেকে বল প্রয়োগ করা যাবে না, এই কথাটা লিখলে আর একটু সুন্দর হবে। বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকলে তা স্থির থাকার যে প্রবণতা, গতিশীল বস্তুর গতিতে থাকার যে প্রবণতা, তার ধর্মকে জড়তা বলে। মানে একটা বস্তু স্থির আছে, সে স্থিরই থাকতে চায়, এই যে প্রবণতা, এই যে ধর্ম, সেটা হলো এক ধরনের জড়তা। আর গতিশীল বস্তু গতিতে থাকার যে ধর্ম বা প্রবণতা, সেটা হচ্ছে গতি জড়তা। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সেটা হলো গতি জড়তা। আর আমরা যে এই বিল্ডিংটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সেটা হলো স্থির জড়তা। সুতরাং জড়তা দুই প্রকার দেখা যাচ্ছে এখানে। জড়তা দুই প্রকার। এক নম্বর স্থির জড়তা, দুই নম্বর গতি জড়তা। স্থির জড়তা, গতি জড়তা, আশা করি বুঝতেছো সবাই নাকি? আচ্ছা, আমাদের লাইভে আছে সাদিয়া, উদয়ন সরকার। যারা আসো, যারা নেই, তাদেরকে একটু শেয়ার করে দাও যাতে ক্লাসটা দেখতে পারে। আর সাথে সাথে সংজ্ঞাটা লিখে নাও, এখন লিখলে এখনই শিখা হয়ে যাবে। বইয়ের জন্য অপেক্ষা করো না। অনেকে বলে রাখে যে বই তো স্যার আছে, বই তো সব কিছু আছে, আমরা পড়াই কেন? যাতে এখনই তুমি শিখতে পারো, বসে বসে শিখতে পারো। সুতরাং জড়তা দুই প্রকার, একটা হলো স্থির জড়তা, গতি জড়তা। স্থির জড়তা কি, এখান থেকে যদি আমি বলি সংজ্ঞাটা বের করে নিয়ে আসি, যে বস্তুর স্থির থাকলে তা স্থির থাকার যে প্রবণতা, তাকে স্থির জড়তা বলে। আর গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তুর গতিতে থাকার যে প্রবণতা বা যে ধর্ম, তা হচ্ছে গতি জড়তা। সুতরাং এই জড়তার ভিতরেই স্থির জড়তা, গতি জড়তার দুইটি সংজ্ঞা আছে। এখন এই জড়তার বাস্তব কোনো ব্যবহার বা প্রয়োগ আছে কিনা? যদি আমি বলি যে আমি বাসে ওঠার পরে বসে আছি বা দাঁড়িয়ে আছি, বাসে আমি দাঁড়িয়ে আছি, বাস এখনো ড্রাইভার সাহেব বাস চালাই নাই, প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করতেছে। তা আমি অন্যমনস্কে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ করে ড্রাইভার সাহেব বাস টান দিল, চালানো শুরু করলো। তখন দেখলাম কি আমি একটু পড়ে গেলাম। কেন পিছন দিকে পড়ে গেলাম? এটা কি কারণে হলো? এটা হচ্ছে স্থির জড়তার একটা কারণ, স্থির জড়তা। এটা কিন্তু পরীক্ষায় আসে যে স্থির অবস্থায় কোনো প্রাইভেট কার বা বাস হঠাৎ করে যদি আমি চালানো শুরু করি,
তখন আমরা পিছনের দিকে হেলে যাই কেন? প্রথমেই বলবা সেটা হচ্ছে স্থির জড়তার কারণে। কারণ হচ্ছে আমি যখন বাসটা যখন থেমেছিল তখন আমিও স্থির এবং বাসটাও স্থির। স্থির অবস্থাতে যখন বাসটা চলা শুরু করলো, বাস চলতেছে কিন্তু আমার উপরের অংশটা কিন্তু চলা শুরু করে না, নিচের অংশ যে অংশটা বাসের সাথে সংযুক্ত আছে সেই অংশটা চলা শুরু করছে। তার মানে আমি যে দাঁড়িয়ে আছি নিচের পায়ের অংশ, নিচের অংশটা স্থির হয়ে গেছে, মানে গতিশীল হয়ে গেছে, কিন্তু উপরের অংশটা স্থির হয়ে থাকে। এই স্থির থাকার কারণে উপরের অংশটা পিছনে চলে যায়। এটা হচ্ছে স্থির জড়তার কারণে। সুতরাং তোমরা এইভাবেই ব্যাখ্যাটা বলবা। প্রথমে বলতে হবে কি, স্থির জড়তার কারণে স্থির বাস চলান্তর শুরু করলে উপরে আমরা পিছন থেকে হেলে যাই, কারণ গতিশীল হয়ে যায় বাসটি এবং নিচের যে অংশটা বাসের সাথে সংযুক্ত আছে শরীরের, সেই অংশটা গতিশীল হয়ে যায়। যে অংশটা উপরের অংশটা স্থির থাকে, স্থির থাকার কারণে উপরের অংশটা পিছনে চলে আসে, তাই আমরা পিছনের দিকে হেলে যাই। যেমন আরেকটার তোমাদের বইয়ে দেখো এরকম একটা গ্লাস দেওয়া আছে, একটা পরীক্ষা করা আছে যে গ্লাসের ভিতরে উপরে একটা যদি কাগজ স্থির করা হয়, এরকম কাগজের মধ্যে যদি একটা কয়েন দেওয়া হয়, সেই কয়েন দেওয়ার পরে মনে করে পানিও রাখতে পারো, না রাখলে কোনো সমস্যা নেই। কয়েনের কারণে এখন যদি হঠাৎ করে কাগজটা তুমি ওইদিকে সরিয়ে নাও, দেখা যাবে কি কয়েনটা, আমরা কিন্তু কয়েন সরাই নেই, শুধু কাগজটা সরাচ্ছি, তখন কয়েনটা কোথায়, এই নিচে একেবারে ডাইরেক্ট এটার উপরে পড়বে আর কাগজের সাথে যাবে না। কেন যাবে না? কয়েন এবং কাগজ দুইটাই স্থির ছিল। যখনই আমরা কাগজটাকে গতিশীল করেছি, কয়েনটাকে কিন্তু স্থিরই আছে, কয়েন কিন্তু গতিশীল হয় নাই, যার কারণে কয়েনটা সে নিচে পড়ে গেছে। কারণ নিচে থেকে যদি কাগজটা সরে যায় তখন সে কারোর উপর ভর করতে পারে না, তাই সে সোজা নিচে চলে আসলো, গ্লাসের ভিতরে পড়ে গেল, কিন্তু কাগজটা দূরে সরে গেল। এতে কি বোঝা গেল? যে কয়েনটা স্থির জড়তার কারণেই সে নিচে পড়ে গেল অভিকর্ষণের প্রভাবে, আর কাগজটা দূরে সরে গেল। এটা হচ্ছে জড়তার একটা উদাহরণ, তুমি নিজে বাসায় কাজটা করতে পারো। এরপরে আসো গতি জড়তার সম্পর্কে যদি বলি। গতি জড়তা, আমরা যদি বাসে চড়ি বা প্রাইভেট কার চালাই, বিশেষ করে বাসে আমরা যখন দাঁড়িয়ে থাকি, বাস চলতেছে হঠাৎ করে ব্রেক, প্যাসেঞ্জার দেখেই ব্রেক চাপলো, দেখা যায় আমিও সামনের দিকে হুচট খেলাম, আমরা কিন্তু পিছনে যাইনি। যখন ব্রেক চাপলে কোথায় যাব? সামনের দিকে ঝুঁকে যাই। কেন? এই সামনের দিকে ঝুঁকে যাওয়ার কারণ হচ্ছে গতি জড়তা। কারণ আমি যখন বাস চলতেছিল আমিও কিন্তু চলনশীল, গতিশীল ছিলাম। বাসের ভিতরে যে প্যাসেঞ্জার থাকে বা মানুষ থাকে সেটাও গতিশীল থাকে, যদিও বাসের ভিতরে বসে আছে সেও গতিশীল, বাসও গতিশীল, দুইজন গতিশীল। কিন্তু হঠাৎ করে যখন ব্রেক চাপে তখন বাসটা স্থির হয়ে যায় এবং নিচের যে অংশটা বাসের সাথে সংযুক্ত সেটা স্থির হয়ে যায়, উপরের অংশটা শূন্য থাকে, সে গতিশীল থাকে, তাই সামনের দিকে ঝুঁকে যায়। সুতরাং পিছনের দিকে ঝুঁকে যায় হচ্ছে স্থির জড়তার কারণে, আর সামনের দিকে পড়ে যায় হচ্ছে গতি জড়তার কারণে। সুতরাং এই দুইটি উদাহরণ কিন্তু তোমাদের 2 নম্বর অথবা 3 নম্বরেও আসতে পারে। এরপরে যদি আমি নিউটনের প্রথম সূত্রটা কি মনে আছে তোমাদের? মনে আছে যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। সমবেগ কথাটা কিন্তু লিখতে হবে। এখন নিউটনের দ্বিতীয় সূত্র যদি লিখি, দ্বিতীয় সূত্র সেটা কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভরবেগের পরিবর্তন হার। এখন ভরবেগটা কি? তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে দ্বিতীয় সূত্র জানার আগে আমাদের কয়েকটা তথ্য জানতে হবে। ভরবেগ কি? ভরবেগ এটা যদি তোমার সন্ধি বিচ্ছেদ করো, দেখো তো কি দেখা যায়? ভর ও বেগ, তার মানে কি ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। সুতরাং এটা খুবই সহজ। ভর এম ও বেগ বি হলে ভরবেগ পি দ্বারা প্রকাশ করা, এটা মনে রাখবা। পি সমান এম ভি, এ হচ্ছে ভরবেগ। ভর ও বেগের গুণফলকে
ভরবেগ বলে। সুতরাং ভরবেগটা আমরা একেবারেই সহজ জানতে পেরেছি। এরপরে আসো ত্বরণ, কারণ নিউটনের দ্বিতীয় সূত্রে ত্বরণের ব্যবহার আছে। ত্বরণটা কি? আমরা প্রথমে যদি আমি গাড়িতে চড়ি তখন একটা বেগ নিয়ে যাই, সেটা হচ্ছে আদিবেগ। কারণ গাড়ি কিন্তু প্রথমে আস্তে আস্তে চলে, তাই না? সেটা হলো আদিবেগ। আদিবেগ ইউ। আস্তে আস্তে বেগ যদি বাড়ে, একবার লাস্ট মুহূর্তে কি শেষ বেগ হয়ে যায়, যে আর বেগ সে বাড়াচ্ছে না, একই বেগে সে চলতেছে, সেটা হলো শেষ বেগ। শেষ বেগ সেটা ভি দ্বারা প্রকাশ করে। আদিবেগ হচ্ছে ইউ, শেষ বেগ ভি। দেখো এখানে প্রথমে আদিবেগ ছিল, শেষ বেগ ছিল পরে। তো এখানে কিছু একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন আছে, সেটা হলো সময়। যদি আমি বলি টি সময়, সময়টা যদি টি বলি, তখনই বেগের যে পরিবর্তন হলো, বেগের পরিবর্তন। এখন আমরা অবশ্যই জানি যে শেষ বেগ বেশি থাকে, আদিবেগ কম, এই জন্য শেষ বেগ মাইনাস আদিবেগ, ভি মাইনাস ইউ। পরিবর্তন যদি একটা নির্দিষ্ট সময় হয়েছে, সেটাকে বলা হয় পরিবর্তনের হার। পরিবর্তনটা কি একটা নির্দিষ্ট সময় পরপরই তো পরিবর্তন হয়, আর পরিবর্তনের জন্য সময়ের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু পরিবর্তন কি সময়ের সাথে সম্পর্কযুক্ত। এই জন্য যে বেগের পরিবর্তনের হার বা পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার বলতে সময় দিয়ে ভাগ করতে হবে, যে নিচে হলো টি ভি মাইনাস ইউ। এই যে বেগের পরিবর্তনের হার, এইটি হচ্ছে ত্বরণ, সুতরাং বেগ বৃদ্ধির হার, বেগ হ্রাসের হার দুটোই হতে পারে। বেগ যদি বেশি থাকে, যেমন উপর থেকে যদি একটা বস্তু ফেলে দিই, তখন আস্তে আস্তে বেগ বাড়তে থাকে, সেটা হচ্ছে বেগ বৃদ্ধির হার। আর নিচে থেকে যদি উপরে ঢিলা দিই, কোনো বস্তু উপরে ছড়িয়ে দেই, তখন আস্তে আস্তে বেগ কমতে থাকে, তখন হ্রাস পাবে। সুতরাং এখানে দুটা শব্দ পায়, বেগ বৃদ্ধি পেতে পারে, বেগ হ্রাসও পেতে পারে। বেগ বৃদ্ধি হচ্ছে ত্বরণ, বেগ যদি হ্রাস পায় সেটা হচ্ছে মন্দন। সুতরাং বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। এটা আমরা লিখতে পারি বেগ পরিবর্তনের হার। মানে বেগ পরিবর্তনে কীরকম হবে? পরিবর্তন দুই ধরনের, একটা হচ্ছে বৃদ্ধি, একটা হচ্ছে হ্রাস। হ্রাসটা হচ্ছে, তার মানে কি এখানে মন্দন হতে পারে, মন্দন দুটোই হতে পারে। বেগের পরিবর্তন দুইটাই হয়, ত্বরণ হতে পারে, মন্দন হতে পারে। পরিবর্তনটা যদি বৃদ্ধি পায় ত্বরণ, পরিবর্তন যদি হ্রাস পায় মন্দন। এই জন্য লিখবো আমরা বেগ বৃদ্ধির হারকে লিখি আমি বেগ বৃদ্ধির, সহজভাবে লিখতেছি, হারকে ত্বরণ বলে। ঠিক আছে? ত্বরণকে স্মল এ দ্বারা প্রকাশ করে। ত্বরণের একক মিটার এস ইনভার্স 2। মানে আচ্ছা, এখন দেখো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। পরীক্ষা যদি আসে ত্বরণ বলতে কি বুঝো, তখন কি করবা? যদি আসে 1 নম্বরে, তখন লিখবা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, 1 নম্বর হয়ে গেল। যদি 2 নম্বরে আসে যে বেগ ত্বরণ বলতে কি বুঝো, তখন লিখতে হবে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটা একক লেখলা, তারপর বলবো আদি বেগ এত, শেষ বেগ এত, সময় এত, বেগের পরিবর্তন, বেগ পরিবর্তনের হার। এই সম্পূর্ণ যদি লিখে দাও, তারপর এখানে লিখে দিবা সুতরাং এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তখন তুমি 2 একেবারেই পেতে পারো। ক্লিয়ার? এখন আমি যদি নিউটনের দ্বিতীয় সূত্রটা আমি বলতে চাই, তখন কি দাঁড়ায়? যে নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে এরকম, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এই যে ভরবেগের পরিবর্তনটা যে হবে, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, সেই জিনিসটা ব্যাখ্যা করে বোঝাচ্ছি। এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সূত্রটা আমি একটু লিখি।
দ্বিতীয় সূত্রটা হচ্ছে বস্তুর ভরবেগ তো মনে আছে, বড় বেগের গুণফল, পরিবর্তনের হার, পরিবর্তনের হার, তার উপর প্রযুক্ত মানে কি, যে প্রয়োগ করা হয়, প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগ সেদিকে হয়, এটাও লিখতে পারো। বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকে হয়, এটা লিখে নিতে পারো যে বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। ক্লিয়ার? বস্তুর ভরবেগের পরিবর্তন, তো ভরবেগের পরিবর্তন কি, যেমন আদি ভরবেগ, আমি যদি ব্যাখ্যাটা এইভাবে লিখি যে আদি ভরবেগ, আদি বেগ হলো ইউ, শেষ ভরবেগ mv, ভরবেগের পরিবর্তন, অবশ্যই শেষ ভরবেগটা বেশি, আদি ভরবেগটা কম, এখানে এমটা কমন নিয়ে নিলাম, v - u। একটু খেয়াল করো, আমি উপরে যা লিখছি সেটা গাণিতিক রূপ দেখাচ্ছি, যে বস্তুর ভরবেগের পরিবর্তন, আদি ভরবেগ আমার লাগবে, শেষ ভরবেগ লাগবে, কেন লাগবে, পরিবর্তন, যেহেতু পরিবর্তন হয় কি দুইজনের মধ্যে, এই জন্য ভরবেগের পরিবর্তন, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এম কমন নিয়েছি। পরিবর্তনের হার মানে কি, সময় দিয়ে ভাগ করতে হবে, এখন লিখি, সুতরাং ভরবেগের পরিবর্তনের হার, তো অবশ্যই সময় দিয়ে ভাগ করতে হবে। তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তো বল আমি যদি বল বলি F, প্রযুক্ত বল কি F যদি প্রয়োগ করা হয়, তো এই প্রযুক্ত বল, এই ভরবেগের পরিবর্তনের হার mv - u/t, প্রযুক্ত বলের সমানুপাতিক, এইভাবে দেওয়া হয় সমানুপাতিক চিহ্ন F। একটু ভালো করে খেয়াল করো, এখানে তোমাদের বইয়ে কিন্তু লিখছে যে সমানুপাতিক না বলে সমানও বলতে পারো, এখানে সমান চিহ্ন তুমি ব্যবহার করতে পারো, তখন হবে একক সময়ের কথা বলা হবে, তখন এটা সমান চিহ্ন ব্যবহার হবে। সুতরাং বস্তুর ভরবেগের পরিবর্তন, একটা কথা মিলিয়ে নাও, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বলতে আমরা এটাকে বুঝি। এরপর প্রযুক্ত বল F সমানুপাতিক, আর যদি সমান চিহ্ন দিতে চাও, হ্যাঁ সমান দিয়ে দাও, তোমাদের বইয়ে যেহেতু সমান চিহ্ন ব্যবহার করছে। এখন আমরা m ইন্টু v - u/2, দেখো আগে কিন্তু ত্বরণের সংজ্ঞা লিখিয়েছিলাম, v - u/2 সমান কি ma, সাইডে লিখে দাও, যেহেতু a সমান v - u/t। আচ্ছা, এখন কি লিখলাম, 2 কেন, t। ক্লিয়ার? সুতরাং F সমান ma, Fটা কি বাংলা যদি আমি লিখে দিই, অর্থাৎ বল সমান ভর ইন্টু ত্বরণ। এখানে আমরা প্রথমে চলে যাই, ক্লাসের শুরুতে আমরা বল সম্পর্কে আলোচনা করেছি। বলটা কি, কোনো বস্তুর বল যদি আমরা চাই, সেটার জন্য ওই বস্তুর ভর জানতে হবে, ওই বস্তুর ত্বরণ জানতে হবে, যে কতটুকু বেগ বৃদ্ধি পেল প্রতি সেকেন্ডে বা 2 সেকেন্ডে বা 10 সেকেন্ডে, সেই ত্বরণটা জানতে হবে। বেগ যদি বাড়ে, মনে করো উপর থেকে একটা বস্তু ফেলে দিলাম, তার যে বেগ বাড়বে সেটি হচ্ছে ত্বরণ। এই ত্বরণ এবং ভর যদি জানা থাকে, আমরা বল বের করতে পারবো। সুতরাং বলটা কার উপর নির্ভরশীল, ভরের উপর এবং ত্বরণের উপর। আশা করি তোমরা
এই নিউটনের দ্বিতীয় সূত্রটা ভালো করে বুঝতে পেরেছ, কারণ তোমাদের আগামী ক্লাসে আমি দেখাবো যে এই বলের সূত্র দিয়ে কিভাবে অঙ্ক গাণিতিক সমস্যা সমাধান করা যায়। তোমাদের কিন্তু 3 নম্বরে আসে। সুতরাং আজকে এই পর্যন্ত আমি আলোচনা করব। তো প্রথমে যদি আবার বলতে চাই যে অধ্যায়ের নাম হচ্ছে এসো বলকে জানি। দেখো তো তোমাদের মনে আছে কিনা বল কাকে বলে? হ্যাঁ, যা প্রয়োগ করে বস্তুর অবস্থান পরিবর্তন করে তাই হচ্ছে বল। এবার লিখলে হবে যা প্রয়োগ করে স্থির বস্তু বা গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তন করে সেটাই কি বল। তার মানে এই বল সম্পর্কে বল এবং ভর ত্বরণ সম্পর্কে নিউটনের 3টা সূত্র আছে। প্রথম সূত্র কি ছিল? দেখো তোমাদের খাতায় লেখা আছে, একটু মনে করো যে প্রথম সূত্রটা ছিল কি, বাইরে থেকে বল যদি প্রয়োগ না করা হয় স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। সুতরাং বস্তুর প্রথম সূত্র থেকে আমরা কোনো ব্যাখ্যা দিয়েছি, জড়তার সংজ্ঞা দিয়েছি। বস্তুর প্রথম সূত্র থেকে আমরা জড়তার সংজ্ঞা দিয়েছি যে যদি কোনো বস্তু স্থির যে আছে, স্থির থাকার যে ধর্ম বা প্রবণতা সেটা হলো স্থির জড়তা। কোনো বস্তু যে গতিশীল আছে ধর্ম, জড়তার উদাহরণ হিসাবে আমরা স্থির বাস বা ট্রাক বা প্রাইভেট কারের কথা বললাম, যে যখন গতিশীল হয় তখন আমরা পিছন থেকে ঝুঁকে যাই। একইভাবে গতি জড়তার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, প্রাইভেট কার যদি চলনশীল থাকে হঠাৎ করে যদি ব্রেক চাপে আমরা সামনের দিকে হোঁচট খাই। এই জন্য দেখবা যদি কেউ কি বলে প্রাইভেট কার বা বাইক অ্যাক্সিডেন্ট করে তার মাথা ফেটে যায়। কি কারণে? মাথাটা সামনের ইয়াতে লেগে যায়, ফেটে যায়, পিছনের দিকে যায় না কিন্তু সামনের দিকে যায়। এই জন্য দেখবা স্টিয়ারিং এসে পড়ে আছে, এরকম দেখা যায় বেশি অ্যাক্সিডেন্টের ছবি যদি দেখি আমরা। সুতরাং গতি জড়তা হচ্ছে সেই রকম। এরপরে আমরা আলোচনা করছি নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র জানার আগে কি জানতে হবে? ভরবেগ, এবং আরেকটা কি জানতে হবে? ত্বরণ। সুতরাং ভরবেগ, বর ও বেগের গুণফল হচ্ছে বর ও বেগের গুণফলটা হচ্ছে ভরবেগ। ত্বরণ কি? বেগ বৃদ্ধির হারটা হচ্ছে ত্বরণ। তোমরা একটু আগের পেজের একটু ক্লাসটা টাইনে দেখিয়া খাতায় সুন্দর করে নোট করবা। আমি মনে করি এর সম্পর্কে আর কোনো তথ্য জানার প্রয়োজন নেই। এটা জানলেই তোমাদের এই সম্পর্কে প্রশ্ন যদি আসে অবশ্যই অ্যান্সার করতে পারবে। তারপর আমরা দ্বিতীয় সূত্রকে গাণিতিক ব্যাখ্যা দিয়ে F সমান ma পেলাম, বল সমান ভর ইন্টু ত্বরণ। সুতরাং তোমরা ক্লাসটায় আবার ভালো করে দেখে মুখস্থ করে কমপ্লিট করবে। আর যারা ক্লাসটা দেখে না তাদের কাছে একটু মেসেজ দিবে ক্লাসটা দেখার জন্য। আগামী ক্লাসে আমরা এই দশম অধ্যায়ের বলকে জানি সম্পর্কে আরেকটু আগাবো, আর বাকি অংশটা দেখাবো নিউটনের তৃতীয় সূত্র কি বলে, আর নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগ গাণিতিক ব্যাখ্যাতে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।